পদ ছাড়ার পরও আলোচনায় সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতির অভিযোগ। হাইকোর্টে বিএফআইইউ এর প্রতিবেদন, দুদককে তদন্তের নির্দেশ। সব বাধা মোকাবেলা করে সমৃদ্ধ ও প্রযুক্তি নির্ভর দেশ গড়তে কাজ করছে সরকার। জাতীয় অগ্রাধিকারে সেমিকন্ডাক্টর খাত 2030 সালের মধ্যে লক্ষ্য পূরণের আশা প্রধানমন্ত্রীর। খেলাফত মজলিসকে ছাড়াই সিলেটে 11 দলের সমাবেশ। গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারকে সহযোগিতা করবে না বিরোধী দল। সনদ নিয়ে গড়িমসির অভিযোগ জামায়াত আমিরের। পুশিন ঘিরে সীমান্তে ফের উত্তেজনা। 22 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা রুখে দিল বিজিবি। রাখাইনে বিমান হামলার জেরে বাংলাদেশমুখী রোহিঙ্গারা। অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার। इस्तीफे नहीं होते, हम कहना चाहते झुकती है दुनिया, झुकाने वाला चाहिए। প্রশ্ন ফাঁসের প্রতিবাদে ছাত্র আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ। গণতন্ত্রের বিজয় আখ্যা ককরোচ জনতা পার্টির। কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা। প্রবাসী সময় সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে পরবর্তী রাষ্ট্রপতির নাম নির্ধারিত হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর আইনমন্ত্রী জানিয়েছেন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে হবে নতুন রাষ্ট্রপতি নির্বাচন। বিশেষ অধিবেশন ডেকে রাষ্ট্রপতি নির্বাচন করার মতো পরিস্থিতি হয়নি। সদ্য বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা থাকলে খতিয়ে দেখা হবে বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী। মেয়াদ শেষ হওয়ার প্রায় 2 বছর আগেই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি, এই আলোচনা এখন তুঙ্গে। শনিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের জন্য 24 অক্টোবর পর্যন্ত সময় আছে, তাই বিশেষ অধিবেশনের প্রয়োজন নেই। 24 অক্টোবর পর্যন্ত আমাদের হাতে সময় আছে, সুতরাং বিশেষ অধিবেশন ডাকার মতো কোনো পরিস্থিতি এখন তৈরি হয়নি। যেহেতু 60 দিনের মধ্যে আমাদের 15 জুলাই থেকে 60 দিনের মধ্যে আমাদের পরবর্তী অধিবেশন হওয়ার কথা সাংবিধানিকভাবে, আশা করি সেই অধিবেশনেই এটা নিষ্পত্তি করা সম্ভব হবে। সদ্য বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো মামলা থাকলে তা খতিয়ে দেখা হবে বলেও জানান আইনমন্ত্রী। এটা যারা করেছেন, কি উদ্দেশ্যে করেছেন, তাদের উদ্দেশ্য কি, সৎ উদ্দেশ্য না অসৎ উদ্দেশ্য, এগুলো দেখি, আমরা যাচাই বাছাই করে দেখব, সময় হলে দেখব। এদিকে পরবর্তী রাষ্ট্রপতি বিএনপির কেউ হবেন কিনা সে সিদ্ধান্ত দলের সর্বোচ্চ পর্যায় থেকেই নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রাষ্ট্রপতি হবেন এটা তো পার্টির ঊর্ধ্বতন যে ফোরাম, সে ফোরামের সিদ্ধান্ত, সেটা তো আমি এখনো জানতে পারিনি। তারা নেবেন, যখনই নেবেন আপনারা বুঝতে পারবেন। দলের স্থায়ী কমিটির বৈঠকে পরবর্তী রাষ্ট্রপতির নাম নির্ধারিত হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বগুড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। বিএনপি সভা করবে, মিটিং করবে, স্ট্যান্ডিং কমিটির মিটিং হবে, বিএনপির ডিসিশন হবে, এরপরে জানতে পারবেন। সংবিধান অনুযায়ী যে সমস্ত নিয়ম আছে সেগুলো মেনে দল যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে চূড়ান্ত। তিনি জানান, সংবিধান অনুযায়ী দল যাকে মনোনীত করবে তিনিই হবেন দেশের 23তম রাষ্ট্রপতি। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। সংবিধান বা রাষ্ট্রের প্রশ্নে রাজনৈতিক বা অরাজনৈতিক নয়, রাষ্ট্রপতি নির্বাচনে মনোযোগ দিতে হবে সর্বমহলে গ্রহণযোগ্যতার দিকে। অতীতের অভিজ্ঞতা স্মরণে রেখে জনসম্পৃক্ত ইস্যু উত্থাপন এবং নীতি নিয়ে আলোচনায় সক্ষম হতে হবে রাষ্ট্রপতিকে। এছাড়া রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে বিদ্যমান দলগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষায় পারদর্শী হতে হবে ভবিষ্যৎ রাষ্ট্রের অভিভাবককে। রাজনৈতিক বিশ্লেষক ও রাষ্ট্রবিজ্ঞানীদের ভাবনার বিস্তারিত মুরসালিন হক জুনায়েদের রিপোর্টে। রাষ্ট্রপতি দেশের প্রধান ব্যক্তি, সার্বভৌম রাষ্ট্রের অভিভাবক। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এই পদ অস্বস্তি এবং বিতর্কেরও। নানা বিতর্কিত ভূমিকার পর শুক্রবার রাষ্ট্রপতির পদ ত্যাগ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তার সরে যাওয়ায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পান স্পিকার হাফিজউদ্দিন আহমদ। তবে 90 দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতায় এখন প্রশ্ন, রাজনৈতিক নাকি অরাজনৈতিক কাউকে বেছে নিবে ক্ষমতাসীন বিএনপি। ফলে এমন একজন ব্যক্তিকে রাষ্ট্রপতি করার ফলে রাষ্ট্রবিজ্ঞানী ও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, 24 পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় জনগণের পাশাপাশি সব রাজনৈতিক দলের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি নির্বাচনের কোনো বিকল্প নেই। দেশ কিন্তু একটি ভিন্ন প্রেক্ষাপটে এখন অবস্থান করছে। আমরা জুলাই পরবর্তী সময়ে যেই ধরনের
রাষ্ট্রীয় কাঠামো, যেই ধরনের শাসন ব্যবস্থা আমরা প্রত্যাশা করি, এখানে সর্বোচ্চ গ্রহণযোগ্য একজন ব্যক্তি যদি রাষ্ট্রপতি নির্বাচিত হন, তাহলে দেখা যাবে যে এটি বিরোধী দল এবং সরকারি দল সকল জায়গা থেকেই একটি সাপোর্ট পাবে এবং জনগণের একটি আস্থা তৈরি হবে রাষ্ট্রপতির উপর। পলিসিগুলো হচ্ছে গিয়ে ঠিকঠাক মতো নিয়ে কথা বলতে পারবেন, একটা গাইডলাইনও দরকার হলে সেট করতে পারবেন। কোনো বিল নিয়ে যদি ওনার কোনো আপত্তি থাকে সেটা হচ্ছে গিয়ে উনি জানাতে সচেষ্ট হবেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে একটা অনুঘটক হিসেবে উনি কাজ করবেন। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক বা অরাজনৈতিক বিবেচনায় অতীত অভিজ্ঞতার প্রেক্ষিতে নিজ মতাদর্শের কাউকেই রাষ্ট্রপতি হিসেবে বেছে নিবে বিএনপি। পাশাপাশি জুলাই সনদে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য রাখার বিষয়টিকেও নজরে রাখবে ক্ষমতাসীনরা। একদিকে বিএনপি এমন কাউকে রাষ্ট্রপতি পদে দিতে চাবে না যিনি হচ্ছে গিয়ে একদম কমপ্লিটলি নির্দলীয় বা নন পার্টিজান হবেন। যদি তারা জুলাই চার্টারে, আমি যেটা বললাম যে রাষ্ট্রপতিকে কিছু অ্যাডিশনাল ক্ষমতা দেওয়া আছে, সেই ক্ষমতাগুলোর কথা যদি তারা হচ্ছে গিয়ে বিবেচনায় নেন এবং যেগুলোর ব্যাপারে বিএনপির নোট অফ ডিসেন্ট নেই। সংবিধান সংস্কার বা সংশোধন যেটিই হোক, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে এক ধরনের ক্ষমতার ভারসাম্যের কথা বলা হয়েছে। তো এই ভারসাম্যটি যদি প্রতিষ্ঠা করা হয়, সেই ক্ষেত্রে রাজনৈতিকভাবে যিনি দক্ষ, যার প্রজ্ঞা আছে, সে যদি রাষ্ট্রপতি না থাকে, তাহলে এই ভারসাম্যের জায়গাটি কিন্তু রক্ষা করা সম্ভব হবে না। দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে এখন পর্যন্ত 6 জনের নাম বেশ জোরে সোরে উচ্চারিত হচ্ছে, যার মধ্যে 4 জন বিএনপির নীতি নির্ধারণী ফোরামের সদস্য, 1 জন সাবেক বিচারপতি এবং অবশিষ্ট জন সরকারের চুক্তিভিত্তিক সচিব। আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নামও। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। পদ ছাড়ার পরও আলোচনায় সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ইসলামী ব্যাংকের হাজার কোটি টাকা লোপাটে তদন্তে প্রমাণ মিলেছে তার বিরুদ্ধে। ব্যাংকের পরিচালনা পর্ষদে বসে শেয়ার জালিয়াতিতে জড়িত ছিলেন বলে হাইকোর্টে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা BFIU। পরে মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দুদককে তদন্তের নির্দেশ দেন আদালত। আসিফ মোহাম্মদ সিয়ামের রিপোর্ট। দেশের ব্যাংকিং ইতিহাসে কেলেঙ্কারির শীর্ষে দীর্ঘদিন ধরে আলোচনায় ইসলামী ব্যাংক লুটপাটের ঘটনা। এর পেছনে সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সংশ্লিষ্টতার অভিযোগ বারবার উঠলেও ছিল না কোনো প্রমাণ। কিন্তু বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা BFIU এর এক তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে মোহাম্মদ শাহাবুদ্দিনের দুর্নীতির ফিরিস্তি। 2017 সালে সরকারের মদদে ইসলামী ব্যাংকের একচ্ছত্র নিয়ন্ত্রণ নেয় এস আলম গ্রুপ। ব্যাংক কোম্পানি আইনের একের পর এক ধারা ভেঙে 82% শেয়ারের নিয়ন্ত্রণ নেয় গ্রুপটি। সে সময় GMC বিল্ডার্স নামে এক প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে ইসলামী ব্যাংকের পরিচালকের দায়িত্ব পান শাহাবুদ্দিন চুপ্পু। পরে তাকে ব্যাংকের ভাইস চেয়ারম্যানও করা হয়। দেশের রাষ্ট্রপতি হওয়ার আগ পর্যন্ত বহাল ছিলেন সেই পদে। BFIU এর এক তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে, একাধিক ভুইফোর কোম্পানির নামে ব্যাংকের 72% শেয়ার দখল করে এস আলম গ্রুপ। সময় সংবাদের হাতে আসা 42 পাতার তদন্ত প্রতিবেদনে দেখা গেছে কিভাবে এসব কোম্পানির মাধ্যমে ব্যাংক থেকে টাকা বের করে ফের শেয়ার কিনেছে জালিয়াত চক্র। 5 আগস্টের পট পরিবর্তনের পর হাইকোর্টের নির্দেশে 2025 সালের 29 অক্টোবর তদন্ত প্রতিবেদন জমা দেয় BFIU। রিপোর্টটি পর্যবেক্ষণ করে 4টি স্বাধীন নিরীক্ষা প্রতিষ্ঠান। পরে মোহাম্মদ শাহাবুদ্দিনের সংশ্লিষ্টতা উল্লেখ করে প্রতিবেদন দেয় তারা, যা যাচাই বাছাই করে অনুমোদন দিয়েছে লন্ডন ভিত্তিক বিশ্বখ্যাত ফরেনসিক প্রতিষ্ঠান দ্য লয়েড। সুপ্রিম কোর্টের আইনজীবী জানান, তদন্ত রিপোর্ট থাকলেও সাংবিধানিক বাধায় রাষ্ট্রপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছিল না। তারা কনফার্ম করেছেন যে অন্তত 72% কোম্পানি, যে 24টা শেয়ার হোল্ডিং কোম্পানি ছিল, এরা সবাই এস আলম সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং তারা বিভিন্ন সময় ব্যাংক থেকে কোনোভাবে টাকা বের করে সেই টাকাকে বিভিন্নভাবে ঘুরিয়ে এনে ইসলামী ব্যাংকের শেয়ারগুলো ক্রয় করেছেন। তার মধ্যে GMC বিল্ডার্স নামে একটা কোম্পানি আছে, যেটার সাথে আপনি যার কথা বলেন তিনি এক সময় ইনভলভ ছিলেন। আরও চাঞ্চল্যকর তথ্য হলো 21 জনের বিরুদ্ধে ইসলামী ব্যাংকের হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে 2025 সালে মামলা করে ক্ষতিগ্রস্ত ইসলামী ব্যাংক, যেখানে অভিযুক্তদের তালিকায় 12 নম্বরে আছেন সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। পরে অভিযোগ তদন্তের নির্দেশ দেন আদালত। উনি রাষ্ট্রপতি হওয়ার আগে যদি কোনো ফৌজদারি অপরাধ করে থাকেন বা ফৌজদারি অপরাধের সাথে সংশ্লিষ্ট থাকেন, তাহলে রাষ্ট্রপতি পদ থেকে উনি পদত্যাগ করার পরে কিংবা অপসারিত হওয়ার পরে তাকে সেই সমস্ত অপরাধের জন্য গ্রেফতার করতে, তাকে আইনের মুখোমুখি করতে, তদন্ত করতে কিংবা সাজা দিতে কোনো বাধা আইনে নাই। ইসলামী ব্যাংকের শেয়ার সংক্রান্ত মামলাটি হাইকোর্টে এখনও চলমান। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। সব বাধা মোকাবেলা করেই দেশকে এগিয়ে নিতে চায় সরকার, গড়তে চায় স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তি নির্ভর দেশ। কৃষি, পোশাক শিল্প, প্রবাসী আয়ের পাশাপাশি জাতীয় অগ্রাধিকারে রাখা হবে সেমিকন্ডাক্টর খাত।
2030 সালের মধ্যে লক্ষ্য পূরণের আশাবাদের কথা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড BEAR সামিট 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বৈশ্বিক প্রযুক্তি খাতে প্রবাসী বাংলাদেশিদের সম্পৃক্ততা, সেমিকন্ডাক্টর শিল্পের উন্নয়ন এবং উন্নত উৎপাদন ব্যবস্থাকে সামনে রেখে রাজধানীর তেজগাঁওয়ে নব থিয়েটারে শুরু হলো দুদিনব্যাপী ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম এবং বায়োটেকনোলজি, ইলেকট্রনিক্স, AI অ্যান্ড রোবোটিক্স সামিট 2026। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন ও সিলিকন রিভার আয়োজিত এই সম্মেলন শনিবার সকালে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সম্মেলনকে আমি প্রধান অতিথির বক্তব্যে সরকার প্রধান বলেন, ভবিষ্যৎ প্রজন্মের সামনে একটি মেধাভিত্তিক বাংলাদেশের সম্ভাবনার বার্তা পৌঁছে দিতে চায় তার সরকার। এ সময় সেমিকন্ডাক্টর খাতের অপার সম্ভাবনার কথাও তুলে ধরেন তারেক রহমান। বর্তমান সরকার এমন একটা বাংলাদেশ গড়তে চায় যে বাংলাদেশটি হবে স্বনির্ভর, সমৃদ্ধ এবং প্রযুক্তি নির্ভর। এই সম্মেলনের মাধ্যমে আমরা বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের সামনে আমাদের সর্বোচ্চ যে চেষ্টা, সেটা হচ্ছে একটা মেধা ভিত্তিক বাংলাদেশের সম্ভাবনার বার্তাটা পৌঁছে দেওয়া। প্রধানমন্ত্রী বলেন, সেমিকন্ডাক্টর শিল্প এটি আধুনিক সভ্যতার ভিত্তি। এই বাজারে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে বাংলাদেশের সামনে যে অপার সুযোগ ও সম্ভাবনা আছে তা কাজে লাগাতে সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন তারেক রহমান। মোবাইল ফোন থেকে শুরু করে আধুনিক কলকারখানা কিংবা মহাকাশ স্যাটেলাইট, প্রত্যেকটা ক্ষেত্রে সেমিকন্ডাক্টর অপরিহার্য। সুতরাং এই মার্কেটে প্রবেশ করার জন্য বাংলাদেশের সামনে একটা অপার সম্ভাবনা এবং সুযোগ বিদ্যমান। আমি দৃঢ়ভাবে আশা করি 2030 সালের মধ্যে সেমিকন্ডাক্টর শিল্প থেকে রফতানি আয়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, ইনশাল্লাহ বাংলাদেশ সেটা পূরণ করতে সক্ষম হবে। বর্তমান সরকার সব বাধা মোকাবেলা করেই দেশকে এগিয়ে নিতে চায় জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নানা চ্যালেঞ্জের মধ্যেও দেশকে এগিয়ে নিতে যারা কাজ করবে তাদের পাশে থাকবে বর্তমান সরকার। আমাদের সামনে নিঃসন্দেহে বহুমাত্রিক চ্যালেঞ্জ আছে, তবে সকল সীমাবদ্ধতাকে অতিক্রম করে এগিয়ে যাওয়ার অদম্য ইচ্ছাই কিন্তু আমাদের রয়েছে। বর্তমান সরকার ইতিমধ্যে সেমিকন্ডাক্টর শিল্পের জন্য ব্যবসা বান্ধব পরিবেশ তৈরিতে সর্বাত্মক পরিকল্পনার বাস্তবায়নের কাজ শুরু করেছে। পরে সম্মেলনস্থলে দেশি বিদেশি উদ্যোক্তাদের তৈরি প্রযুক্তি নির্ভর বিভিন্ন স্টল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। তৃণমূলকে আরও সুসংগঠিত করতে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভা করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বিকেল 5:30টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে পৌনে 4 ঘণ্টা ধরে চলে এই সভা। এ সভায় অংশ নেন নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট এবং রংপুর জেলা ও মহানগরের দলীয় নেতারা। বৈঠকে সংগঠনকে আরও শক্তিশালী করতে নানা দিক নির্দেশনা দেন সরকার প্রধান তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও কর্পোরেশনের নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তারা। শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে প্রতিষ্ঠানগুলোর কাজের বিভিন্ন দিক তুলে ধরেন কর্মকর্তারা। এ সময় তাদের বিভিন্ন দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিম। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে দেশের সামুদ্রিক নিরাপত্তা, নৌবাহিনীর পেশাগত সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন সহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়। এ সময় প্রধানমন্ত্রী নৌবাহিনীর পেশাদারিত্ব ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন প্রধানমন্ত্রী। খেলাফত মজলিসকে ছাড়াই সিলেটে শেষ হলো জুলাই সনদ বাস্তবায়নে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ। গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারকে সহযোগিতা করবে না বিরোধী দল বলে হুঁশিয়ারি দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আর যে কোনো মূল্যে গণভোটের রায় বাস্তবায়ন করা হবে বলে হুঁশিয়ারি দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান।
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গত মে মাসে শুরু হওয়া 11 দলের ধারাবাহিক বিভাগীয় সমাবেশ শনিবার শেষ হলো সিলেটে। সমাবেশ ঘিরে সকাল থেকে জোটের কর্মী সমর্থকদের ভিড় বাড়ে নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে। তবে এদিন মঞ্চে দেখা যায়নি জোটের শরিক খেলাফত মজলিসের নেতাদের। বক্তব্যে জোটের নেতারা অভিযোগ করেন, গণভোট ও জুলাই সনদ নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে বিএনপি। জনগণের রায়কে তারা ক্ষমতায় এসেই অবজ্ঞা করা শুরু করেছে। তাদের 31 দফাতে সংবিধান সংস্কার কমিশনের কথা উল্লেখ থাকলেও নির্বাচিত হওয়ার পরেও সংস্কার কি তারা ভুলে গিয়েছে। যতদিন পর্যন্ত জুলাই বিপ্লবের লক্ষ্য অর্জিত না হবে ততদিন পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ। সরকারের সমালোচনা করে জামায়াত আমির শফিকুর রহমান হুঁশিয়ারি দেন, যে কোনো মূল্যে জুলাই সনদের বাস্তবায়ন করা হবে। এখন কোনো ধানাই পাড়াই মানি না, গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। আপনারা উভয়ে ভোট চেয়েছেন, সরকারি দল ভোট চেয়েছেন, বিরোধী দল ভোট চেয়েছেন, আমাদেরকে হা ভোট দিতে বলেছেন, আমরা হা ভোট বিজয়ী করে দিয়েছি। এখন আমাদের হা ভোটের বাস্তবায়ন দেখতে চাই। তবে সিলেটের সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচির কোনো ঘোষণা দেয়া হয়নি। এর মধ্যেই শনিবার বিজ্ঞপ্তি দিয়ে 11 দলীয় ঐক্যজোটের সকল কর্মসূচি থেকে নিজেদের বিরত রাখার ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। এরপর থেকে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন চলছে, তবে কি ভাঙনের মুখে পড়ছে 11 দলীয় জোট? শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। জুলাইয়ের দিনলিপির খবর। উত্তাল জুলাইয়ের 25 তারিখ হাসপাতালে লাশের সারি আর আহতদের আর্তনাদ উপেক্ষা করে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছুটে যান মেট্রো রেল স্টেশনে। হত্যাকাণ্ডের বিচার কিংবা আহতদের চিকিৎসা নিয়ে নির্বিকার থাকলেও মেট্রো স্টেশনের জন্য আবেগাপ্লুত হন তিনি। ব্যাপক সমালোচনার মুখে সেদিন বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে যান শেখ হাসিনা। এদিন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রতিবেদনে জানায়, আন্দোলন দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করছে পুলিশ। আন্দোলনকারীদের ওপর অভিযান বন্ধের আহ্বান জানায় জাতিসংঘ, অ্যামনেস্টি এবং যুক্তরাষ্ট্র ও কানাডা সহ কয়েকটি দেশ। উত্তাল জুলাইয়ের 25 তারিখের বিস্তারিত জানাচ্ছেন নাজমুস সালেহী। 25 জুলাই 2024। মর্গে তখন অসংখ্য লাশের সারি, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে হাজার হাজার মানুষ। আহত ও নিহত স্বজনদের আহাজারিতে পুরো দেশ যখন স্তব্ধ, তখন কারফিউ শেষে শেখ হাসিনা হাসপাতালে নয়, ছুটে যান মেট্রো স্টেশন পরিদর্শনে। এ সময় উন্নয়নের কথা বলতে গিয়ে কান্না ভেজা চোখে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। অথচ দেশব্যাপী হত্যাকাণ্ডের বিচার কিংবা আহতদের চিকিৎসা নিয়ে একটি কথাও বলেননি। এটা বিশ্বাস হতে চায় না যে এদেশে মানুষেরা করতে পারে। শেখ হাসিনার সেদিনের কর্মকাণ্ডকে অভিনয় আখ্যা দিয়ে ছাত্র নেতারা বলছেন, জুলাই শহীদদের অবজ্ঞার কারণে আন্দোলন আরও বেগবান হয়, তীব্র ক্ষুব্ধ হয়ে ওঠে ছাত্র জনতা। মানুষের জন্য মায়া দেখাচ্ছ না, কিন্তু মেট্রো রেলের জন্য মায়া দেখাচ্ছ, বিটিভির জন্য দেখাচ্ছ। তারপরে এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতাকর্মীরাই, আন্দোলনকারীরাই একটি বয়ান করেছিলেন যে নাটক কম করো প্রিয়। এটা যে শেখ হাসিনা অভিনয় ছিল, এটা মানুষ খুব ভালোভাবে বুঝতে পারছে, বরং তার এই অভিনয়গুলো আন্দোলনে আরো নতুন মাত্রা যুক্ত করছে। আন্দোলন দমনে পুলিশ প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করছে বলে উঠে আসে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদনে। জাতিসংঘ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, যুক্তরাষ্ট্র, কানাডা সহ কয়েকটি দেশ আন্দোলনকারীদের ওপর অভিযান বন্ধের আহ্বান জানায়। আন্দোলনে অংশ নেওয়া ছাত্র নেতারা বলছেন, আন্দোলনের কর্মসূচি দেশীয় গণমাধ্যমে জানানোর পাশাপাশি আন্তর্জাতিক চাপ তৈরি করতে বৈশ্বিক বিভিন্ন সংগঠনকে প্রতিনিয়ত সার্বিক পরিস্থিতি অবগত করতেন তারা, যার কারণে 25 জুলাই বৈশ্বিক এমন বার্তা আসে বলে মত তাদের। আমাদের সমন্বয়কদের মধ্যেই কয়েকজন ছিলেন যারা আন্তর্জাতিক মিডিয়ার সাথে কানেক্টেড ছিলেন, কেউ কেউ কাজও করতেন। তো আন্তর্জাতিক যারা সংস্থার সাথে কাজ করতেন তাদের কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল সমন্বয়কদের মধ্যে, যে সার্বক্ষণিক তাদেরকে তথ্য পৌঁছানোর জন্য। বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলোতে কিন্তু ভারতের নেটওয়ার্ক কাজ করে। আমরা আমাদের একটা টিমকে সেখানে পাঠিয়েছিলাম, ওই নেটওয়ার্ক ব্যবহার করে এই ফুটেজগুলো তখন বিদেশের ভাইদেরকে সরবরাহ করা হয়েছিল।
পরের 2 দিন শুক্র ও শনিবার 9 ঘন্টা কারফিউ শিথিল থাকার ঘোষণা আসে। 24 জুলাই সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন আরও 3 জনের মৃত্যু হয় 25 জুলাই। সব মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়ায় 2 শতাধিক। 25 জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন মেট্রো স্টেশনে এসে আবেগ আপ্লুত হয়ে পড়েন, তখন ঢাকার হাসপাতালগুলোতে দীর্ঘ লাশের সারি আর আহতদের আর্তনাদ। ফলে বিক্ষুব্ধ ছাত্র জনতা ঘৃণা ভরে ঢাকার দেয়ালগুলোতে লিখে দেন নাটক কম করো প্রিয়। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরও থাকছে। ঘন ঘন রূপ বদলে ভয়ঙ্কর ডেঙ্গু, উপসর্গেও পরিবর্তন, জটিল পর্যায়ে কিডনি বিকলের ঝুঁকি। জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার তাগিদ। হামে চলল আরও 6 শিশুর প্রাণ। প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে প্রায় 2 মাস ধরে চলা নজিরবিহীন ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। একে গণতন্ত্রের বিজয় আখ্যা দিয়ে প্রতিবাদ কর্মসূচি প্রত্যাহার করেছে ককরোচ জনতা পার্টি। এদিকে বিজেপির জ্যেষ্ঠ নেতা প্রহ্লাদ যোশীকে নতুন শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে মোদী সরকার। দিল্লির যন্তর মন্তরে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের খবর পৌঁছানোর পর উচ্ছ্বাসে ফেটে পড়েন ককরোচ জনতা পার্টির সদস্যরা। উল্লাস ছড়িয়ে পড়ে মুম্বাই, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, কলকাতা সহ ভারতের বিভিন্ন শহরে। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে একে সাধারণ শিক্ষার্থী ও গণতন্ত্রের ঐতিহাসিক জয় বলে অভিহিত করেছেন। পদত্যাগের বিষয়টি জানিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে লেখা একটি চিঠি এক্সে পোস্ট করেছেন ধর্মেন্দ্র প্রধান। সেখানে তিনি লেখেন, যন্তর মন্তর এবং সারা দেশে সৃষ্ট পরিস্থিতিকে যেন কোনো রাষ্ট্রবিরোধী শক্তি কাজে লাগাতে না পারে, কোনো শিক্ষার্থীর ভবিষ্যৎ যেন আইনি জটিলতায় আটকে না যায়, এসব বিবেচনা করে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর নিজেদের আন্দোলন তাৎক্ষণিকভাবে প্রত্যাহার ঘোষণা করেছে সিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং এর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তারা জানায়, সরকার সব দাবি মেনে নিয়েছে। পাশাপাশি আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, ভবিষ্যতে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়া এবং নিট প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাসও দিয়েছে কেন্দ্রীয় সরকার। টানা আন্দোলনের মুখে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের ঘটনায় শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। এটি শিক্ষা ব্যবস্থা পুনর্গঠনের পথে বড় পদক্ষেপ উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্র, সংবিধান ও নিজেদের ভবিষ্যৎ রক্ষায় তরুণদের এই লড়াই সফল হয়েছে। একই সঙ্গে সিজেপিকে অভিনন্দন জানিয়েছেন সমাজকর্মী সোনম ওয়াংচুক, আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল সহ বিভিন্ন দলের নেতারা। নাসরিন রুমি, সময় সংবাদ। থামছে না ভারত থেকে বাংলাদেশে পুশিনের চেষ্টা। ঝিনাইদহ, দিনাজপুর ও ফেনীতে 22 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা ব্যর্থ করে দেয় বিজিবি। এ সময় সীমান্তে কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে। সীমান্তে বিজিবি ও বিএসএফ এর মুখোমুখি অবস্থান। বিএসএফ এর পক্ষ থেকে পুশিং এর চেষ্টা করায় উত্তপ্ত বাক্য বিনিময় বিজিবির সঙ্গে। শনিবার ভোরে দিনাজপুরের বিরামপুর উপজেলার ভাইগড় সীমান্ত দিয়ে 9 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। বিজিবি ও গ্রামবাসীর বাধায় তাদের ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নেওয়া হয়। সকাল 6টার দিকে সীমান্তের ওপারে বিএসএফ এর উপস্থিতি বাড়তে থাকে। বিজিবির সঙ্গে লাঠিসোঁটা নিয়ে সীমান্তে অবস্থান নেয় গ্রামবাসীরা। সীমান্ত এলাকায় কিছু সময়ের জন্য সৃষ্টি হয় উত্তেজনা। রক্ত থাকতে আমরা ওনাদের ঢুকতে দেব না। গ্রামবাসীরা সবাই মিলে আমরা একত্রিত হয়ে যাই, তারপর পুশিং ঠেকে দিই। জীবন দিয়ে রক্ষা করবো, এদেরকে আসতে দিব না আমরা। উত্তেজনা যখন বেশি হয়ে যায় তখন আমাদের বাংলাদেশের যে বর্ডার গার্ড বিজিপি আছে ওনারা তখন এখানে আসে পরিস্থিতিকে অনেক শান্ত করে। এদিকে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে 6 জনকে পুশিনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। বর্তমানে ওই 6 জন সীমান্তের শূন্যরেখা থেকে 30 গজ ভেতরে ভারতে অবস্থান করছে। এদিকে ফেনীর শ্রীপুর সীমান্তে 7 জনের পুশিং প্রতিহত করেছে বিজিবি। বিজিবি জানায়, নিয়মিত টহলের সময় সীমান্তের শূন্যরেখায় তাদের শনাক্ত করা হয়। তানজিল হাসনাত, সময় সংবাদ। মিয়ানমারের রাখাইনে বিমান হামলা ও যুদ্ধ পরিস্থিতিতে ফের সীমান্তমুখী হচ্ছেন রোহিঙ্গারা। এই অবস্থায় অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি ও কোস্টগার্ড।
মিয়ানমারের রাখাইন রাজ্যে অস্থিরতা যেন কাটছেই না। সেখানে নতুন করে বিমান হামলা ও সংঘাতে তীব্রতা বেড়েছে। এর প্রভাব পড়ছে সীমান্তবর্তী এলাকাগুলোতে। নিরাপদ আশ্রয়ের আশায় আবারও বাংলাদেশমুখী হওয়ার চেষ্টা করছে রোহিঙ্গারা। সচেতন মহলের দাবি, সীমান্তে কার্যকর নিরাপত্তা নিশ্চিত করা না গেলে অনুপ্রবেশ ঠেকানো সম্ভব হবে না। কাঁটাতারের বেড়া নির্মাণ এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থায় হতে পারে এর কার্যকর সমাধান। অনুপ্রবেশ ঠেকানোর একমাত্র উপায় সেটা হচ্ছে যে কি কাঁটাতারের বেড়া এবং সীমান্তে কঠোর নিরাপত্তা অবলম্বন করা, যেটা এখন হচ্ছে না। বাংলাদেশে আশ্রয় নেওয়া 12 লাখের বেশি রোহিঙ্গার চাপের মধ্যে নতুন করে কাউকে আশ্রয় দেওয়ার সক্ষমতা নেই, জানিয়েছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। এখন যুদ্ধ পরিস্থিতিতে বাকি রোহিঙ্গারও সীমানার দিকে আসতেছে, আমরা শুনতে পাচ্ছি, বাট নিশ্চয়ই আমাদের বিজিবি দায়িত্ব পালন করবে। রাখাইনের সংঘাত বাড়ায় সীমান্তে নজরদারি জোরদার করেছে বিজিবি। টেকনাফের নাপ নদী থেকে শুরু করে বান্দরবনের নাইক্ষ্যংছড়ি ও কক্সবাজারের উখিয়ার সীমান্তে মোতায়েন করা হয়েছে আগের যে কোনো সময়ের তুলনায় বেশি সদস্য। পাশাপাশি আধুনিক জলযান, ড্রোন প্রযুক্তি ও নিয়মিত টহলের মাধ্যমে সীমান্তে কড়া নজরদারি চালাচ্ছে কোস্টগার্ড। রোহিঙ্গা হোক বা মায়ানমারের নাগরিক হোক, বাংলাদেশে আসার সাথে সাথে আমরা চেষ্টা করছি ধরার। সব রকম পন্থা অবলম্বন করে আমরা আমাদের সজাগ দৃষ্টি এই সীমান্ত এলাকায় রেখেছি এবং সীমান্ত এলাকায় উদ্ভূত যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা সচেষ্ট রয়েছি। রাখাইনের পরিস্থিতি কোন দিকে যায় তার উপর নির্ভর করছে সীমান্তের আগামী দিনের চিত্র। তবে নতুন করে রোহিঙ্গা দল ঠেকাতে সর্বোচ্চ সতর্ক থাকার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। প্রবাসের সময় আরও থাকছে। মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা তুঙ্গে। ইয়েমেনের বন্দরে সৌদি আরবের হামলা, পাল্টা আঘাত হাউথির। হরমুজে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন সেনাদের গুলি, 28 ভারতীয় নাবিক উদ্ধার। বিভিন্ন সময় ডেঙ্গু পাওয়া যাচ্ছে বিভিন্ন রূপে, পরিবর্তন হচ্ছে উপসর্গ। চিকিৎসকরা বলছেন তীব্র জ্বর ও ব্যথার সঙ্গে ডায়রিয়া এমনকি জটিল পর্যায়ে বিকল করে দিতে পারে কিডনি সহ অন্যান্য অঙ্গ। তাই বেশি জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। দেশব্যাপী বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন রোগী, আর যোগ হচ্ছে মৃত্যুর তালিকায়ও। চলতি বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 12,000 আর মৃত্যু হয়েছে 40 জনের। চিকিৎসকরা বলছেন ডেঙ্গু এখন দেশব্যাপী পাওয়া যাচ্ছে সারা বছরই। তবে শঙ্কার বিষয় রোগটির ধরন নিয়ে। তাদের মতে নানা সময়ে ডেঙ্গু পাওয়া যাচ্ছে ভিন্ন রূপে, পরিবর্তন আসছে ধরনেও। তীব্র জ্বর ও ব্যথার সঙ্গে ডায়রিয়া, এমনকি জটিল পর্যায়ে বিভিন্ন অঙ্গ বিকল করে দিতে পারে। ডেঙ্গু এক্সপান্ডেড সিনড্রোম মানে ডেঙ্গুর সাথে বিভিন্ন অর্গান বা অঙ্গকে ইনভলভ করছে, যেমন হেপাটিক ফেইলিউর, অনেক সময় কিডনি ফেইলিউর, অনেক সময় দেখা যায় ব্রেন ইনভলভমেন্ট, হার্ট ইনভলভমেন্ট। তো ডেঙ্গু কিন্তু প্রতিনিয়ত তার সিমটমসে বদলাচ্ছে এবং বিভিন্ন সময় বিভিন্ন রূপে আমরা পাচ্ছি। উপসর্গের সঙ্গে চিকিৎসার পদ্ধতিও বদলাতে হয় জানিয়ে চিকিৎসক জানান, সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিলে 90% ডেঙ্গু রোগী সুস্থ হয়ে যান। ডেঙ্গুর মৃত্যুগুলো কিন্তু প্রতিরোধযোগ্য। যদি সঠিক সময় রোগ শনাক্ত করতে পারি, সঠিক চিকিৎসা দিতে পারি, তাহলে কিন্তু রোগী সম্পূর্ণভাবে ভালো হয়ে যায়। এদিকে এক এক বছর এক এক ধরনের উপসর্গ হওয়ায় কমিটি গঠন করে ডেঙ্গু ব্যবস্থাপনা গাইডলাইন পরিবর্তন ও প্রান্তিক পর্যায়ে প্রশিক্ষণের ব্যবস্থা করার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞের। এই নির্দেশিকাটা আমাদের একটু দেখে একটু জাস্ট রিভিউ করা দরকার, যে সামান্য কোনো কিছু পরিবর্তন দরকার আছে কিনা। সারা দেশের চিকিৎসক নার্সদের এর উপরে প্রশিক্ষণ দেওয়া দরকার। এই দুইভাবে এগুলে ডেঙ্গু কমাতে পারবো অথবা অন্তত মৃত্যু কমাতে পারবো। যদিও ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত প্রচেষ্টায় জোর দিতে বলছেন বিশেষজ্ঞরা। বলছেন কোনো এক পক্ষের একার এ সংকট মোকাবেলা সম্ভব নয়। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। হামা উপসর্গে দেশে আরও 6 জনের মৃত্যু হয়েছে, সবাই ঢাকা জেলার বাসিন্দা। সরকারি হিসাব অনুযায়ী গত 15 মার্চ থেকে এ পর্যন্ত উপসর্গে মারা গেছে মোট 721 জন, আর ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে মৃত্যু হয়েছে 95 জনের। সব মিলিয়ে দেশে হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 816 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বলছে, গত 24 ঘন্টায় সারা দেশে নতুন করে আরও 613 জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে 15 মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1,22,763 জনে। প্রতিদিন যে পানি পান করছেন, রান্নায় ব্যবহার করছেন কিংবা শিশুদের খাবার তৈরি করছেন, সে পানি কতটা নিরাপদ?
রাজধানীর খাবার পানিতে শনাক্ত হয়েছে বিপজ্জনক রাসায়নিক পিফাস, যা ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে বলে সতর্ক করছেন গবেষকরা। এ নিয়ে কমিটি গঠনের 8 মাসেও কোনো ব্যবস্থা নেয়নি ওয়াসা। আব্দুল লতিফের ছবিতে আবু সাইদ নিশানের বিশেষ প্রতিবেদন। বর্তমানে রাজধানীতে ওয়াসার বিশুদ্ধ পানির এটিএম বুথের সংখ্যা 350টি, গ্রাহক সংখ্যা 8 লাখের বেশি। প্রতিদিন গড়ে 13 লাখ লিটার পানি বিক্রি হয়। পান করা, রান্না, শিশুদের খাবার তৈরি সবকিছুতেই ব্যবহার হচ্ছে এই পানি। কিন্তু সেই পানিতেই মিলেছে এমন রাসায়নিক যা নিয়ে বাড়ছে উদ্বেগ। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও সুইডেনের উমেয়া বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণায় ঢাকার ওয়াসার বিভিন্ন জোন থেকে সংগ্রহ করা পানির নমুনায় শনাক্ত হয়েছে পিফাস, বিভিন্ন কীটনাশকের অবশিষ্টাংশ এবং ওষুধজাত রাসায়নিক। অথচ জানেন না নগরবাসী। এটা তো সাংঘাতিক জিনিস, তাই না? আপনার জীবনের ঝুঁকিপূর্ণ কোনো ব্যাপার পানিতে থেকেই থাকে, তাহলে তো ওয়াসা কর্তৃপক্ষকে তো এটা সজাগ হওয়া দরকার। মানুষ অসুস্থ হয়ে পড়বে, তাতে আমাদেরও ক্ষতি। আমিও তো এখন পানির লেগে আসছি। আবারও পরীক্ষা নিরীক্ষা করুক, গবেষণা করুক, যদি সত্যি পাওয়া যায় তাহলে সেটা থেকে জনগণ যাতে মুক্তি পায়। পিফাসকে বলা হয় ফরএভার কেমিক্যাল, কারণ এই রাসায়নিক সহজে ভাঙে না, দীর্ঘদিন পরিবেশে টিকে থাকে এবং মানবদেহ জমা হতে পারে। এর আগে এসডো ও আইপেনের গবেষণায়ও ঢাকার ওয়াসার কলের পানিতে উচ্চমাত্রার পিফাসের উপস্থিতি পাওয়া যায়। ওই গবেষণার নমুনা যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটি সহ আন্তর্জাতিক গবেষণাগারে বিশ্লেষণ করা হয়। কিছু নমুনায় পিএফওএ ও পিএফওএস এর মতো উচ্চ ঝুঁকির পিফাস এবং আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ কিছু পিফাসও শনাক্ত হয়। তাহলে এটা সোর্সটা আইডেন্টিফাই করতে হবে এবং দরকার হলে আরও ইনডেপথ স্টাডি করতে হবে। 26 সালে এসেও আমরা দেখছি না যে তেমন কোনো উদ্যোগ সরকারের পক্ষ থেকে বা ওয়াসার পক্ষ থেকে নেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন এ ধরনের রাসায়নিকের সংস্পর্শে থাকলে লিভার ও কিডনির ক্ষতি, হরমোনের ভারসাম্যহীনতা, রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হওয়া সহ নানা স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে। কিছু পিফাস দীর্ঘমেয়াদে ক্যান্সারের ঝুঁকিও বাড়াতে পারে। ধীরে ধীরে ক্যান্সারের দিকে ধাবিত হব, নানা ধরনের অর্গানে গিয়ে এটা ইম্প্যাক্ট ক্রিয়েট করবে, এটা লিভারকে নষ্ট করবে, ফলে এটাকে খুবই জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া উচিত। এদিকে গবেষণা প্রতিবেদনের উপর ভিত্তি করে কমিটি গঠন করে ওয়াসা। 8 মাস পেরিয়ে গেলেও এখনো কোনো ফলাফল প্রকাশ করেনি তারা। এ বিষয়ে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বলছেন, গবেষণার ফলাফল তারা পর্যালোচনা করছেন। আমরা আগে আমাদের লেভেলে আমাদের দেশে যে আমাদের যে অ্যাপারেটাস আছে না, এটা কিন্তু ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড। আমরা দেখি না এখানে কি আছে। তবে প্রশ্ন থেকেই যায়, একের পর এক গবেষণায় একই ধরনের দূষণের তথ্য সামনে আসার পরও কেন কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না? ওয়াসার পানিতে পাওয়া যাচ্ছে বিষাক্ত রাসায়নিক পদার্থ পিফাস। এ নিয়ে কমিটি গঠন করে ঢাকা ওয়াসা, কিন্তু এতদিনও কেন ফলাফল প্রকাশ পায়নি তা নিয়ে জনমনে উঠেছে প্রশ্ন। দ্রুত সময়ের মধ্যে গবেষণা প্রতিবেদনে আসা ফলাফল নিয়ে ওয়াসার কার্যকারিতা তুলে ধরার উপর জোর দেন স্থানীয় বাসিন্দারা। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। কৃত্রিম বুদ্ধিমত্তা দেশের তথ্য যোগাযোগ ও ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। শনিবার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে গ্লোবাল কনফারেন্স এআই লিডারশিপ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, এআইকে সঠিকভাবে বোঝা এবং দীর্ঘমেয়াদে কিভাবে কার্যকর ও দায়িত্বশীলভাবে ব্যবহার করা যায়, এটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে মানবজাতি সভ্যতার উন্নয়ন এবং কখনো কখনো তার অবক্ষয়ের জন্য দায়ী ছিল, কিন্তু এখন থেকে সভ্যতার পথ চলায় মানুষ একা নয়, মানুষের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। Himself with his own statement. দেশের শিক্ষা ব্যবস্থা, আমাদের দেশের তথ্য ব্যবস্থাপনা, আমাদের দেশের বিজ্ঞান, আমাদের দেশের গবেষণা, সব ক্ষেত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তাকে আমরা যাতে বন্ধু হিসাবে পাই, কারণ কৃত্রিম বুদ্ধিমত্তাকে বন্ধু হিসাবে পাওয়া এবং ধরে রাখাটাই কিন্তু এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে বন্ধুত্বের এই ধারাকে অব্যাহত রাখার জটিল বিজ্ঞান এবং জ্ঞানটা যদি না থাকে, তাহলে এটা একটা যে কোনো সময় আমাদের জন্য বুমেরাং হয়ে যেতে পারে। ইতিমধ্যেই এর প্রমাণ আমরা অনেকে কিন্তু টের পাচ্ছি। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তরে একীভূত করার পরিকল্পনার কথা জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসা, পুনর্বাসন ও ভাতা দিতে অধিদপ্তর গঠন করায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকে অনুদান দেওয়ার প্রয়োজন নেই।
শনিবার বিকেলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, গণ অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান ও শহীদদের স্মরণে 15 আগস্ট এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইশরাক হোসেন আরও বলেন, দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে অনেক জুলাই যোদ্ধাদের অন্তর্ভুক্ত করেনি অন্তর্বর্তী সরকার। বাদ পড়া আহত জুলাই যোদ্ধাদের গেজেটে অন্তর্ভুক্ত করে চিকিৎসার ব্যবস্থা করা হবে। তাদের স্বাবলম্বী করার জন্য পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী। 18 তারিখে একটি জাতীয় ছাত্র শক্তি পীড়নের মাধ্যমে এক প্রকার এটিকে উইথড্র করা আছে। আপনার 15 আগস্ট 2026 শনিবার আমরা গুলশান ইউথ ক্লাব মাঠে এই অনুষ্ঠানটি করতে যাচ্ছি এবং সেখানে আমাদের অনুষ্ঠানকে অলংকৃত করবেন আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। প্রাইভেট ইউনিভার্সিটির যারা আন্দোলন করেছিলেন, পরবর্তীকালে আমরা যেটা লক্ষ্য করেছিলাম তাদেরকে অনেকটা দূরে ঠেলে সরিয়ে দিয়ে এক প্রকার তাদের যে অবদানটিকে সেটিকে খাটো করা হয়েছিল, আমরা সেই জায়গা থেকে সরে আসতে চাই। আমরা সকলেই যারা আন্দোলন সংগ্রামে যার যার ক্যাপাসিটিতে পার্টিসিপেট করেছেন সকলকেই আমরা তাদের যথাযোগ্য সম্মান রাষ্ট্রীয়ভাবে প্রদান করতে চাই। দেখছেন প্রবাসের সময়। মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়ছে সংঘাত। ইয়েমেনের হোদেইদা বন্দরে ব্যাপক হামলা চালিয়েছে সৌদি আরব। জবাবে শনিবার সৌদির দক্ষিণাঞ্চলে আঘাত হানার দাবি করেছে হাউথিরা। এদিকে হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজে গুলি চালিয়েছে যুক্তরাষ্ট্র। পরে জাহাজটি থেকে 28 ভারতীয় নাবিককে উদ্ধার করা হয়। ইরানের বিরুদ্ধে বড় ধরনের হামলার প্রস্তুতি থাকলেও এ বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি মার্কিন প্রেসিডেন্ট। হুমকির কাছে নতি স্বীকার করবে না বলে সাফ জানিয়েছে তেহরান। বড় যুদ্ধের দামামা বাজছে মধ্যপ্রাচ্যে। শনিবার সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জিজান শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে হাউতি বিদ্রোহীরা। এতে অঞ্চলটিতে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে শুক্রবার হাউতি নিয়ন্ত্রিত ইয়েমেনের হোদেইদা বন্দরে বিমান হামলা চালায় সৌদি আরব। হামলায় বন্দরে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ইরান যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি আক্রমণও অব্যাহত আছে। তেহরানের বিভিন্ন সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করার পাশাপাশি নৌ অবরোধও জোরদার করছে মার্কিন সেনারা। এরই ধারাবাহিকতায় শনিবার হরমুজ প্রণালীতে একটি জাহাজে গুলি চালায় মার্কিন নৌবাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বলছে, সতর্কবার্তা অমান্য করে জাহাজটি ইরানের দিকে এগোতে থাকায় এর ইঞ্জিন কক্ষে হামলা চালানো হয়। এই ঘটনায় বেশ কয়েকজন ভারতীয় নাবিককে উদ্ধার করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা অব্যাহত আছে। তার দাবি, ইরান এখন আলোচনায় আরও আন্তরিক হচ্ছে। তবে কূটনীতি ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র বড় ধরনের সামরিক পদক্ষেপ নিতে পুরোপুরি প্রস্তুত। ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেয়া হবে না বলেও আবার জানান ট্রাম্প। তবে ট্রাম্পের হুঁশিয়ারিতে ভয় পায় না বলে সাফ জানিয়েছে ইরান। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, চাপ বা হুমকির কাছে নতি স্বীকার করবে না তেহরান। তার মতে, দুই দেশের সংকটের মূল কারণ মধ্যস্থতাকারীর অভাব নয়, বরং যুক্তরাষ্ট্রের নীতিগত অবস্থান। কাকলি আখতার, সময় সংবাদ। ভয়াবহ দাবানলে পড়ছে ইউরোপ ও উত্তর আমেরিকা। ফ্রান্স ও স্পেনে ভয়াবহ আগুনে বাড়িঘর ও পর্যটন কেন্দ্র ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন 2,70,000-এর বেশি মানুষ। ফ্রান্সের বোর্দো অঞ্চলেও দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় আশেপাশের কয়েকটি শহরতলি ও পর্যটন এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। দেশজুড়ে এখন পর্যন্ত প্রায় 2 লাখ মানুষকে নিরাপদ আশ্রয় নেওয়া হয়েছে। পুড়ে গেছে দেশটির ইতিহাসের রেকর্ড প্রায় 98,000 হেক্টর এলাকা। পরিস্থিতি মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়নের সহায়তা চেয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এদিকে স্পেনে প্রথমবার জারি করা হয়েছে জরুরি অবস্থা। উত্তর আমেরিকাতেও থামছে না আগুনের তাণ্ডব। কানাডার অন্টারিওতে পুড়ে যাওয়া বনাঞ্চলের পরিমাণ বেড়ে 7,35,000 হেক্টরে পৌঁছেছে। প্রদেশ জুড়ে সক্রিয় রয়েছে প্রায় 90টি দাবানল। বাংলাদেশের উত্থাপিত শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি বিষয়ক প্রস্তাব জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে বিভাজনের বদলে সহযোগিতা ও পারস্পরিক বোঝাপড়া জোরদারের আহ্বান জানানো হয়েছে। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরী বলেন,
শান্তিপূর্ণ অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে সংলাপ, পারস্পরিক বোঝাপড়া এবং জাতিসংঘ সনদের প্রতি অঙ্গীকার অপরিহার্য। তিনি প্রস্তাবটির প্রতি ব্যাপক সমর্থন ও গঠনমূলক সম্পৃক্ততার জন্য সদস্য রাষ্ট্রগুলোর প্রতি কৃতজ্ঞতা জানান। 1999 সালে বাংলাদেশের উদ্যোগে প্রথম গৃহীত এই প্রস্তাবটি জাতিসংঘে শান্তি, সহনশীলতা এবং সহযোগিতা জোরদারের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে বিবেচিত হয়ে আসছে। To be there to solve a problem. Maria Fernanda Espinosa. Regional conflicts can threaten global energy markets and trade, closing a critical. মালদ্বীপের স্বাধীনতার 61তম বার্ষিকী উদযাপনে অংশ নিতে রাষ্ট্রীয় সফরে দেশটির রাজধানী মালে পৌঁছেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। শনিবার ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইরুথিসাম আদম। এ সময় মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। পরে সন্ধ্যায় মালদ্বীপের রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ মুইজুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ডক্টর খলিলুর রহমান। সরকারের বিশেষ অতিথি হিসেবে মালদ্বীপ সফরের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। চলতি বছরের 17 ফেব্রুয়ারি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটি ডক্টর খলিলুর রহমানের প্রথম মালদ্বীপ সফর। প্রবাসীদের জন্য নতুন ব্যাংকিং সুবিধা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। অফশোর ব্যাংকিং ইউনিট বা OBU এর আওতায় এখন প্রবাসীরা খুলতে পারবেন অনিবাসী বিনিময়যোগ্য টাকা হিসাব। দেশে বিনিয়োগের পাশাপাশি বিদেশে থেকেও বৈদেশিক মুদ্রায় লেনদেনের সুযোগ মিলবে এই হিসাবে। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্ট। প্রবাসীদের রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। সেই রেমিটেন্সকে আরও কার্যকরভাবে অর্থনীতির মূলধারায় যুক্ত করতে নতুন ব্যাংকিং সুবিধা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে অফশোর ব্যাংকিং ইউনিট বা OBU এর আওতায় অনিবাসী বিনিয়োগযোগ্য টাকা হিসাব খুলতে পারবেন প্রবাসীরা। এর মাধ্যমে দেশে নিরাপদে অর্থ সংরক্ষণ, বিনিয়োগ এবং প্রয়োজনে বিদেশে অর্থ হস্তান্তরের সুযোগও পাবেন তারা। বিদেশের মাটিতে কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতি ও রিজার্ভকে সমৃদ্ধ করছেন লাখো প্রবাসী বাংলাদেশি। এবার তাদের জন্য আরও আধুনিক ও নমনীয় ব্যাংকিং সুবিধা নিয়ে এলো কেন্দ্রীয় ব্যাংক। বিদেশে উপার্জনের বেশিরভাগ অর্থ দেশে পাঠিয়ে দেন অনেক প্রবাসী। ফলে বিদেশে জরুরি প্রয়োজনে তারা অনেক সময় আর্থিক সংকটে পড়েন। নতুন এই হিসাব সেই সমস্যার সমাধান দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দেশে অর্থ বিনিয়োগের পাশাপাশি প্রয়োজনে বিদেশেও সেই অর্থ ব্যবহারের সুযোগ থাকায় এটি প্রবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুবিধা হয়ে উঠবে। একই সঙ্গে বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠানোর প্রবণতাও আরও বাড়বে। অনেক প্রবাসী আছে যে এখানে টাকার প্রয়োজন হয়, তখন এই টাকাটা উত্তোলন করতে পারবে। বাংলাদেশি প্রবাসীদের জন্য এটা অনেক বড় একটা সুযোগ। যে ব্যাংক অ্যাকাউন্ট আছে বাংলাদেশে, সেটার মাধ্যমে যে আমরা টাকা পয়সা রাখি, সেটা কিন্তু বর্তমানে আমরা কুয়েতেও সেই ব্যাংক কার্ডটা আমরা ইউজ করতে পারবো। সেটা কিন্তু আগে সম্ভব ছিল না। এটার ফলে কিন্তু আমাদের অনেক সমস্যার সমাধান হতে পারে। বিশেষ করে আমরা যারা ব্যবসা করি, আমরা কিন্তু সেই বাংলাদেশের টাকাটা কিন্তু এখানেও ব্যবহার করতে পারি। সংশ্লিষ্টদের মতে বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগ প্রবাসী বান্ধব ব্যাংকিং ব্যবস্থার গুরুত্বপূর্ণ মাইলফলক। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় শুরু হয়েছে দুদিনব্যাপী উত্তর আমেরিকা বাংলা সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন। ইন্ডিয়ানা পলিসের সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন শিকড়ের আয়োজনে অনুষ্ঠানের উদ্বোধনী দিনে সাহিত্যপ্রেমীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ইন্ডিয়ানা থেকে আরও জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিমের অঙ্গরাজ্য ইন্ডিয়ানা। এই রাজ্যের ছোট্ট ছিমছাম নান্দনিক শহর ইন্ডিয়ানাপলিস। এখানেই প্রবাসীরা যেন আবহমান গ্রাম বাংলার পরিবেশ তৈরি করে নিয়েছেন। উত্তর আমেরিকা বাংলা সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন উপলক্ষে এই আয়োজন, আর তা দেখতে ভিড় স্থানীয় বাংলাদেশিদের। আমরা কখনো বাংলাদেশে থাকি নাই, আমরা আমেরিকাতে বড় হচ্ছি, তো বাংলাদেশের ছাপ যাতে আমাদের সবসময় থাকে। নতুন প্রজন্ম যারা ছোট বাচ্চারা বা আমাদের পরবর্তী প্রজন্ম, তারা তো আসলে বাংলাদেশের এই গ্রামীণ আবহাওয়ার সাথে আসলে পরিচিত না। এই ধরনের আয়োজন আমার মনে হয় না আগে কখনো হয়েছে। আগে অনেক অনুষ্ঠান হয়েছে, কিন্তু এটা একটু ভিন্ন স্বাদের। বাইরে যখন গ্রামীণ পরিবেশ, নোভেসভিলের মিলনায়তনে তখন ঐতিহ্যবাহী পিঠাপুলির উৎসব। বই কিংবা বাংলার শাড়ি, গয়নার পসরা সাজিয়ে বসেন অনেক দোকানি। অনুষ্ঠানের উদ্বোধনী দিনে সাহিত্যপ্রেমীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এত সুন্দর সুন্দর পিঠা বানিয়েছে সবাই এত কষ্ট করে, যেটা একটা
বিরাট মানে একটা বিরাট আনন্দের ব্যাপার। আমার বাবা খুবই বাংলা ল্যাঙ্গুয়েজ ভালোবাসে, সব সময় কবিতা বলে, কবিতা লেখে। আমার অনেক ভালো লাগছে এই নাচ করতে, এই জায়গাটা অনেক সুন্দর করছে। আমি পাটিসাপটা পিঠা নিয়ে আসছি, তো আশা করি সবার ভালো লাগবে। পিঠা আমাদের বাঙালির ঐতিহ্য। এবারের সম্মেলনের স্লোগান জীবন জাগুক বাংলার সুরে। আয়োজকরা জানান প্রথম দিনের অনুষ্ঠানের সার্বিক আয়োজন ও দর্শক সমাগম দেখে তারা খুশি। খুবই আনন্দের সাথে ইন্ডিয়ানা এই প্রথম বাংলা সাহিত্য সংস্কৃতি সম্মেলন উদ্বোধন করলাম এবং খুব সফলতার সাথেই হয়েছে এবং সকলের স্বতঃস্ফূর্ততা ছিল। নতুন প্রজন্মের কবিতা আবৃত্তি কিংবা লেখকদের আলোচনা সবকিছুই উপভোগ করেছেন দর্শকরা। উত্তর আমেরিকার বাংলা সাহিত্য ও সংস্কৃতির এই আয়োজনটি বিভিন্ন অঙ্গরাজ্যের বিভিন্ন শহরে এক এক বছর অনুষ্ঠিত হয়ে থাকে। এই 16তম আয়োজনটি ইন্ডিয়ানায় প্রথমবারের মতো আয়োজন করল শিকড় নামে স্থানীয় একটি সংগঠন, যেখানে প্রবাসী বাংলাদেশিরা ফিরে গেলেন জন্মভূমি আর মাতৃভূমিতে, আর নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দিলেন বাংলার ইতিহাস, ঐতিহ্য আর কৃষ্টি সংস্কৃতির সাথে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ইন্ডিয়ানাপলিস, ইন্ডিয়ানা, যুক্তরাষ্ট্র। দেখছেন প্রবাসী সময়। খেলার খবর। শঙ্কাই সত্যি হলো, ইনজুরিতে অস্ট্রেলিয়া সিরিজে খেলতে পারছেন না নাহিদ রানা। প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন লিটন দাস ও শরীফুল ইসলাম। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ইনজুরির কারণে মোস্তাফিজুর রহমান ও তানজিম সাকিবেরও শীঘ্রই মাঠে ফেরার সম্ভাবনা নেই। ছোটবেলায় সোনার ডিম পাড়া হাঁসের গল্প পড়ে সবাই, তবে মনে রাখতে পারে কয়জন? নাহিদ রানাকে নিয়েও একই ভুল করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দীর্ঘ 23 বছরের অপেক্ষা শেষে আরাধ্যের অস্ট্রেলিয়া সফর সাদা পোশাকে টাইগারদের যোগ্যতা প্রমাণের বড় মঞ্চ। অথচ এই সিরিজে যে হতে পারতেন বাংলাদেশের ট্রাম্প কার্ড, সেই পেসারই ইনজুরিতে। জিম্বাবুয়ে সিরিজে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অভাব চাপাই এক্সপ্রেসকে ছিটকে দিল। 40 দিনের ব্যবধানে লিস্ট এ, ওয়ানডে আর টি-20 মিলিয়ে নাহিদ রানা বল করেছেন 60 ওভারেরও বেশি। নিজেদের প্রিমিয়াম ফাস্ট বোলারের এমন অতিমাত্রায় ব্যবহার ক্ষতিটাই করল। শনিবার আনুষ্ঠানিকভাবে এমন খবর নিশ্চিত করেছে বিসিবি। গ্রেড 2 ইনজুরি সারতে লাগবে অন্তত 1 মাস। এরপর পুনর্বাসন প্রক্রিয়া মিলিয়ে মাঠে ফেরার জন্য দরকার আরও 2 থেকে 4 সপ্তাহ। শুধু নাহিদ রানা নয়, সিরিজের প্রথম ম্যাচে পাওয়া যাচ্ছে না লিটন দাস আর শরীফুল ইসলামকে। সিঙ্গাপুরে চিকিৎসা শেষে অনুশীলনে ফেরার জন্য অপেক্ষা করতে হবে এলকেডির। 13ই আগস্ট তার ফিটনেস টেস্ট। সে পরীক্ষায় উতরালে দ্বিতীয় টেস্টে পাওয়ার আশা লিটনকে ঘিরে। শরীফুল আছেন পুনর্বাসন প্রক্রিয়াতেই। 29 জুলাই থেকে বোলিং অনুশীলন শুরু করতে পারবেন। তার ফিটনেস টেস্ট আগামী 12ই আগস্ট। আনুষ্ঠানিকভাবে না হলেও 13 তারিখ থেকে শুরু হতে যাওয়া টেস্টে তার না থাকার সম্ভাবনাই বেশি। একই বিবৃতিতে মোস্তাফিজুর রহমান আর তানজিম সাকিবের ইনজুরি আপডেট দিয়েছে বিসিবি। চলতি মাসের শেষ দিকে ফিটনেস টেস্ট কাটার মাস্টারের। মাঠে ফেরা হচ্ছে না 18ই আগস্টের আগে। আর সাকিব চলতি বছরে মাঠে ফিরতে পারবেন কিনা তাও নিশ্চিত নয়। অবশ্য আপাতত সাদা বলের ফরম্যাটে গুরুত্বপূর্ণ সিরিজ না থাকায় এ দুজনের ইনজুরি ঠিক ততটা চিন্তার নয়। তবে 23 বছর পর সুযোগ পাওয়া অস্ট্রেলিয়া সফরে দলের সেরা পেসারের অনুপস্থিতি টিম ম্যানেজমেন্টের দূরদর্শিতার অভাব প্রমাণ করেছে বেশ ভালোভাবেই। সাব্বির মিথুন, সময় সংবাদ। অক্টোবরে কলকাতায় আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে আসবে ব্রাজিল। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ, সিঙ্গাপুর, কাতারও। এমনটা দাবি ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ESPN এর। ফিফার সেপ্টেম্বর উইন্ডোতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের পরই ভারত সফর করতে পারে সেলেসাওরা। 2026 বিশ্বকাপের পর আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামছে আবারও হেক্সা পূরণে ব্যর্থ 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। 2030 বিশ্বকাপের মেগা আসরেই ঘরে তুলতে চায় কাঙ্ক্ষিত শিরোপা। তাই এখন থেকেই দল গোছাচ্ছেন কার্লো অ্যানচেলত্তি। ফিফার সেপ্টেম্বর উইন্ডোতে সেলেসাওরা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। প্রাথমিকভাবে সকারুদের বিপক্ষে 2টো ম্যাচ খেলার কথা রয়েছে সেলেসাওদের। 25 সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার টাউন্সভিলে, আরেকটি 29 সেপ্টেম্বর ব্রিসবেনে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ব্রাজিল।
তবে ফিফার এই উইন্ডোতে দলগুলো চাইলে খেলতে পারবে সর্বোচ্চ 4টি ম্যাচ। সেই সুযোগটাই কাজে লাগাতে চাইছে ভারত। আরেকটি ম্যাচ কলকাতায় খেলতে ব্রাজিলকে আমন্ত্রণ জানিয়েছে ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন। বিশ্বকাপের মাঝেই এ নিয়ে ব্রাজিল ফুটবল ফেডারেশনের সঙ্গে আলোচনা অনেক দূর এগিয়েছে দাবি বিভিন্ন গণমাধ্যমের। ESPN ব্রাজিল জানিয়েছে এখনও ঠিক হয়নি তৃতীয় প্রীতি ম্যাচের সেলেসাওদের প্রতিপক্ষ। তবে ম্যাচটি আয়োজনে ভারতের পাশাপাশি আগ্রহ দেখিয়েছে বাংলাদেশ, সিঙ্গাপুর এবং কাতার। ম্যাচগুলো ফিফা সুপার ডেট মডেলের অন্তর্ভুক্ত। বছর জুড়ে বিভিন্ন দেশে প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা ব্রাজিলের। এরই ধারাবাহিকতায় এশিয়াতেও ম্যাচের শিডিউল রাখতে চায় সেলেসাওরা। শিগগিরই প্রতিপক্ষ ও ভেন্যু চূড়ান্ত করবে CBF। বিশ্বকাপ জুড়ে ব্রাজিল আর্জেন্টিনার প্রতি বাংলাদেশিদের ভালোবাসা ও সমর্থন সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। সে খবর জানা আছে ফুটবল পরাশক্তি দুই দেশের মানুষেরও। আর্জেন্টিনা 2011 সালে বাংলাদেশের নাইজেরিয়ার বিপক্ষে খেলে গেলেও ব্রাজিল এ বঙ্গে আসেনি কখনো। তাই বাংলাদেশও ব্রাজিলকে আমন্ত্রণ জানিয়েছে ম্যাচ খেলতে। এদিকে 49 বছর আগে কলকাতার ইডেন গার্ডেন্সে নিউ ইয়র্কের কসমসের জার্সিতে মোহনবাগানের বিপক্ষে একটা ম্যাচ খেলেছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। 2011 সালে আর্জেন্টিনা ভারতে একটি প্রীতি ম্যাচ খেলেছিল ভেনেজুয়েলার সাথে। আর গেল বছর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম ঘুরে যান ফুটবল জাদুকর লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকার আগমনের পর ব্যবস্থাপনা নিয়ে বিশৃঙ্খলায় বিতর্কের মুখে পড়ে ভারত সরকার। তাই এখনও কলকাতায় ব্রাজিলের ম্যাচ খেলা নিশ্চিত নয়, আর সে সুযোগটাই লুফে নিতে চাইছে বাংলাদেশ। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পদ ছাড়ার পরও আলোচনায় সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতির অভিযোগ। হাইকোর্টে BFIU এর প্রতিবেদন। দুদককে তদন্তের নির্দেশ। সব বাধা মোকাবিলা করে সমৃদ্ধ ও প্রযুক্তি নির্ভর দেশ গড়তে কাজ করছে সরকার। জাতীয় অগ্রাধিকারে সেমিকন্ডাক্টর খাত 2030 সালের মধ্যে লক্ষ্য পূরণের আশা প্রধানমন্ত্রীর। এবং খেলাফত মজলিসকে ছাড়াই সিলেটে 11 দলের সমাবেশ। গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারকে সহযোগিতা করবে না বিরোধী দল। সনদ নিয়ে গড়িমসির অভিযোগ জামায়াত আমিরের। এই ছিল প্রবাসের সময়। সঙ্গেই থাকুন সময়ের।